যাদবপুর বিশ্ববিদ্যালয় ফের উত্তপ্ত হয়ে উঠল এবং একটি দেওয়াল লিখন সামনে এসেছে। স্পষ্ট হয়েছে যে কাশ্মীর মাঙ্গে আজাদি। এই যে দেওয়াল লিখন, এটা কি এই যে বারবার বিরোধীরা বলছিল যে মাওয়িস্ট বেড়ে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়, সহমত? একদমই তাই। শুধু মাওয়িস্ট কেন, এরা জঙ্গি। তো এরা দেশবিরোধী জঙ্গি, যারা ভারতবর্ষের অবিচ্ছেদ্য অঙ্গ কাশ্মীরকে আলাদাভাবে মুক্ত করতে চায়। তারা নিশ্চিতভাবে জঙ্গি। তারা ভারতবাসী হতে পারে না, তারা ভারত মাতৃকার সন্তান হতে পারে না বলে আমরা বিশ্বাস করি। আমরা যেমন উত্তরবঙ্গকে আলাদা করার বিরুদ্ধে লড়াই করছি তৃণমূল কংগ্রেস, একই সাথে আমরা কিন্তু কাশ্মীরকেও যদি কেউ আলাদা করতে চায় তার বিরুদ্ধেও আমাদের একই রকম লড়াই থাকবে। আমি কোনো একটি রাজনৈতিক মতাদর্শের বিরোধী হতেই পারি। আমরা বিজেপির হিন্দুত্ববাদের বিরোধী, তীব্র হিন্দুত্ববাদের বিরোধী। আমরা জাতিগত বিভাজনের বিরোধী, ধর্মীয় বিভাজনের বিরোধী, শান্তিপূর্ণ ধর্মীয় জাতিগত সহাবস্থানের পন্থী আমরা। কিন্তু এই বিরোধিতাটা করতে গিয়ে আমরা তো দেশ বিরোধিতার পর্যায়ে সেটাকে নিয়ে যাচ্ছি না। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশ ইস্যুতে বলেছিলেন যে এই ক্ষেত্রে পররাষ্ট্রনীতির বিষয়, বিদেশ নীতির বিষয় কেন্দ্রীয় সরকার ভারতবর্ষের স্বার্থে যা ব্যবস্থা গ্রহণ করবে, রাজ্য সরকার সার্বভৌমত্ব বজায় রেখে ফেডারেল স্ট্রাকচারকে মান্যতা দিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে এবং পাশে সবসময় আছে। বিরোধিতা অন্য জায়গায়, কিন্তু দেশের স্বার্থে নয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি কেউ আমার দেশের অবিচ্ছেদ্য অঙ্গ, আমার দেশের হৃদয়, আমি যদি উত্তরকে আমার মাথা ধরি, উত্তর হচ্ছে ওপর দিকে, তাহলে সেটাকে যদি আমি আমার মাথা ধরি, তাহলে কাশ্মীর হচ্ছে আমার দেশের মস্তিষ্ক। তো আমার দেশমাতৃকার মস্তিষ্ককে যদি কেউ আলাদা করতে চায়, তাদের বিরুদ্ধে যে ধরনের আন্দোলন দরকার, যে আন্দোলন তারা বোঝে, সেই ভাষায় প্রয়োজন পড়লে আন্দোলন সংগঠিত করতে হবে। রাজ্য সরকার অত্যন্ত মানবিক এবং সৌজন্যতা প্রদর্শন করছে বলে যদি কেউ সেটাকে রাজ্য সরকারের দুর্বলতা মনে করে, তাহলে এটা মনে রাখা দরকার যে মানুষের জীবনে বা যে কারুর জীবনে চলার পথে, জীবনযাত্রায় দুর্বলতা, সৌজন্যতা কোনোদিন দুর্বলতা হতে পারে না। আমি বলছি যে আপনিও তো ইয়াং জেনারেশনের মধ্যে একজন। এই যে যাদবপুর বারংবার উত্তপ্ত হয়ে উঠছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন কোনো মধ্যস্থতায় আসতে পারছেন না? কেন ওদের যে মূল দাবি বারবার যে ছাত্র সংসদ ভোট, সেইটাকে বারবার কেন এড়িয়ে যাওয়া হচ্ছে? ছাত্র সংসদ ভোট দাবি নয়, এটা আপনাদেরকে বুঝতে হবে। বিষয়টা হচ্ছে ছাত্র সংসদ ভোট, যেটা দাবির কথা বলা হচ্ছে। 2017 সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়। আমি সেই নির্বাচনে অংশগ্রহণ করেছিলাম সুরেন্দ্রনাথ কলেজের পক্ষ থেকে। যদিও কলকাতা বিশ্ববিদ্যালয়ের 99% কলেজে অন্য কোনো তৃণমূল কংগ্রেসের বিরোধী কোনো রাজনৈতিক সংগঠনের কেউ করে না, কেউ সেগুলোর সাথে সম্পৃক্তই নেই। একজনও ছাত্রছাত্রী আপনি পাবেন না সে পাড়ায় গিয়ে বিজেপি সিপিএম করতে পারে, কিন্তু কলেজ বিশ্ববিদ্যালয়ের গেটে কিন্তু তারা আন্দোলন সংগঠিত করে না। কিন্তু তারপর প্রেসিডেন্সি এবং যাদবপুরে তো নির্বাচন হয়েছে, এমন তো নয় যে হয়নি। এবং সেই নির্বাচনে তো ওরাই নির্বাচিত হয়েছে, এসএফআই নির্বাচিত হয়েছে, এআইডিএসও নির্বাচিত হয়েছে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার বক্তব্য হচ্ছে ছাত্র সংসদ নির্বাচন দাবি ভালো, নিশ্চিতভাবে নির্বাচন হওয়া প্রয়োজন। আমরাও দাবি করছি, যারা তৃণমূল ছাত্র পরিষদ করছেন তারাও দাবি করছেন, একই দাবি রাজ্য সরকারের কাছে আছে। এমন নয় যে আমরা ছাত্র সংসদ নির্বাচনের বিরোধী, কারণ ছাত্র সংসদ নির্বাচনের মাধ্যমেই নতুন প্রজন্ম নেতৃত্বে উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থানও কিন্তু ছাত্র পরিষদের মাধ্যমেই। ফলে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে শিক্ষামন্ত্রীর কাছে যখন ডেপুটেশন জমা দেওয়া হচ্ছে, সেখানে ইন্দ্রানুজ রায়ও উপস্থিত, সেখানে এসএফআই এর প্রতিনিধিও উপস্থিত, এআইডিএসও উপস্থিত, তৃণমূল ছাত্র পরিষদের আমাদের যাদবপুরের ইউনিটের সভাপতি কিশলয়ও উপস্থিত। তারপর আমরা দেখলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ইন্দ্রানুজ রায় নামক বস্তুটি, প্রাণীটি, জীবটি, আমি ওকে মানুষ বলবো না, এ যে সংগঠনের সাথে যুক্ত, সেই সংগঠনের সাথে যুক্ত আরেকটি প্রাণী সংবাদ মাধ্যমে বলল আমরা নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসী নই। তার নাম হচ্ছে উজান, একজন মহিলা ছাত্রী, আমরা দেখেছি রেকর্ডের সংবাদ মাধ্যমে। তো আমার বক্তব্য হচ্ছে, আপনি একাধারে বলবেন আমি ভারতবর্ষের নির্বাচনী প্রক্রিয়ায় বিশ্বাসী নই, অন্যদিকে আপনি বলবেন আমি ছাত্র সংসদের নির্বাচন চাই, দুটো তো একসাথে হতে পারে না। এরা মাওবাদী, এরা তো মানে ঘোষিত মাওবাদী, এরা তো মাওবাদী বলতে গর্বিত বোধ করে। তাহলে মাও সেতুংয়ের মতবাদে যারা বিশ্বাসী, তারা কি কোনোভাবে চীনের যে নির্বাচনী প্রক্রিয়া তাতে বিশ্বাস করে? সেটা তো ভাই ভারতবর্ষে হবে না। তোমাকে ভারতবর্ষে থাকতে গেলে, ভারতবর্ষে রাজনীতি করতে গেলে ভারতবর্ষের সংবিধানসম্মত সংসদীয় গণতান্ত্রিক পরিকাঠামোকে মান্যতা দিয়ে করতে হবে।
যদি তুমি সেটা করতে না পারো তাহলে তোমার রাজনীতি করার জায়গা নিশ্চিতভাবে ভারতবর্ষ নয়। রাজ্য সরকার অত্যন্ত সদর্থক ভূমিকা গ্রহণ করছে, ছাত্রছাত্রীদের স্বার্থে মানবিক ভূমিকা গ্রহণ করছে। শিক্ষামন্ত্রী পুলিশ প্রশাসনকে ভেতরে ডাকেননি, তার উপর আঘাত হওয়া সত্ত্বেও, তার গাড়ির কাঁচ ভাঙা সত্ত্বেও তার ওয়েবকুপা সংগঠনের হয়তো সব থেকে যিনি নিরীহ ভদ্র ব্যক্তি প্রদীপ্ত মুখার্জি, আপনারাও তো তার কাছে যান, সাক্ষাৎকার নেন, তৃণমূল কংগ্রেসের তিনি মুখপাত্র, আপনারা নিজেরাও জানেন তিনি কেমন মানুষ হিসাবে। তাকে শারীরিকভাবে হেনস্থা যারা করলো, তাকে যারা নিগ্রহ করলো, তারপরেও কিন্তু শিক্ষামন্ত্রী ভেতরে পুলিশ ডাকেননি। তাতে শিক্ষাঙ্গনের মর্যাদা ক্ষুণ্ণ হতে পারে, ছাত্রছাত্রীদের স্বার্থ বিঘ্নিত হতে পারে, কিন্তু সেটাকে যদি কেউ রাজ্য সরকার বা শিক্ষামন্ত্রী বা মাননীয় মুখ্যমন্ত্রী দুর্বলতা মনে করে, তাহলে তার বিরুদ্ধে যেভাবে ব্যবস্থা গ্রহণ করা দরকার সেই ব্যবস্থা গ্রহণ করার দাবি এবং অনুরোধ আমরা একই সাথে প্রশাসনের কাছে রাখছি। তাপসী মণ্ডল বলছেন যে আপনাদের দলে এসেছেন লালায়িত হয়ে নয়, টিকিট চাই না। আমি বলছি যে আমাদের যদি একটু স্মৃতি উস্কে দিই, তাহলে তো সোনালী গুহ বলেছিল যে যেরকম জল ছাড়া মাছ বাঁচে না, সেরকম মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া সোনালী গুহ বাঁচবেন না। আবার পরবর্তীকালে দেখেছি পাল্টি খেয়ে যেতে। তাই এটা কি সবটাই কি মানে জনগণের আইওয়াশ করার জন্য এই কথাগুলো বলা হচ্ছে? দেখুন, ভারতবর্ষের রাজনৈতিক প্রেক্ষাপটের অবনমন ঘটেছে, এটা অস্বীকার করার জায়গা না। সোনালী গুহর মতো ব্যক্তিরা তার অন্যতম রূপ, এবং যারা দলবদল করেন, দলবদলের দুটো দিক থাকে। আমি বলছি, এক ধরনের দলবদল হচ্ছে এই অর্জুন সিং, শুভেন্দু অধিকারী, এদের মতো দলবদল, যে একটা দল থেকে অন্য দলে যাওয়া, সেই দল থেকে আবার পুরনো দলে ফিরে আসা, আবার অন্য দলে চলে যাওয়া। আর একটা দলবদল হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলবদল, সেটা কিন্তু দলবদল নয়, পুরনো দল ছেড়ে নিজের মতো করে একটা দল তৈরি করা, সংগঠন তৈরি করা। কিন্তু কখনোই আমি পুরনো দলের যে মতাদর্শে বিশ্বাসী ছিলাম আমি তার সম্পূর্ণ ভিন্ন মতাদর্শে যাচ্ছি না। তো এই দুটো অ্যাসপেক্ট দলবদলের ক্ষেত্রে রয়েছে। এখন নৈতিক প্রশ্ন যদি আমি বাদ দিয়ে আইনি দিকটা দেখি, তাহলে ভারতবর্ষের সংবিধান যে কোনো রাজনৈতিক কর্মীকে বা যে কোনো নাগরিককে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত হতে চায়, তাদেরকে ভারতবর্ষের সংবিধান নিজেদের মতো করে দল নির্বাচন করার অধিকার দিয়েছে। তাপসী মণ্ডল, আমি যদি খুব ভুল না করি, 2016 সালে হলদিয়ার বিধায়ক ছিলেন, সিপিআইএমের প্রতীকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে। তারপর তিনি শুভেন্দু অধিকারীর হাত ধরে বিজেপিতে যোগদান করলেন 2020 সালের ডিসেম্বর, মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর কলেজ মাঠ, এবং তারপরে গতকাল তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন। এবং তো আজকে নতুন নয়, তাপসী মণ্ডল মোটামুটি যবে থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় তমলুকের সাংসদ হয়েছেন তবে থেকেই তিনি সমস্যার মধ্যে রয়েছেন। তমলুক সাংগঠনিক জেলা সভানেত্রীও তিনি ছিলেন বিজেপির, শুধুমাত্র হলদিয়ার বিধায়ক বললে হবে না, তার সাংগঠনিক দায়িত্বও ছিল। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তিনি কাজ করতে পারছিলেন না, এটা তিনি বহুবার বলেছেন। তাহলে এবার আপনাদের লাভ, কারণ তমলুকে আমরা দেখেছিলাম দেবাংশু ভট্টাচার্য হেরে গেছিল, সুতরাং আপনাদের এবারে কোথাও গিয়ে শক্তি বৃদ্ধি হচ্ছে তাপসী মণ্ডলকে দলে নিয়ে। না, অ্যাবসলিউটলি। শুধু তাপসী মণ্ডল কেন, যে কোনো রাজনৈতিক দলের কোনো প্রতিনিধি, যে কোনো রাজনৈতিক দল থেকে একজনও কর্মী যদি আমাদের দলে আসে, তাহলে সেখানে আমাদের শক্তি বৃদ্ধি হবে। আবার একই সাথে তৃণমূল কংগ্রেসের একজনও বুথ স্তরের কর্মীও, একজন সোশ্যাল মিডিয়ার কর্মীও যদি দল ছেড়ে দলের মতাদর্শ থেকে বিচ্যুত হয়, তাহলে সেটা আমাদের ক্ষতি, এটা তো অস্বীকার করার জায়গা নেই। আমরা তো কখনোই চাইবো না যে আমাদের দলের একজনও কর্মী অন্য কোনো দলের সাথে সম্পৃক্ত হোক। আবার আমরা নিশ্চিতভাবে চাইবো যে অন্যান্য দলের যারা আছেন তারা তৃণমূল কংগ্রেসের মতাদর্শে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের ছায়ায় আসুক। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে, এবং এটাও মনে রাখতে হবে যে হলদিয়া ছিল বিজেপির সব থেকে দুর্ভেদ্য ঘাঁটি। তমলুকের নির্বাচন যখন হয় তখন যে অ্যাসেসমেন্ট করা হয়েছিল, দেবাংশু ভট্টাচার্য তিনি আমার রাজ্য সভাপতি, আমি তার রাজ্য কমিটির সম্পাদক। তমলুকের যখন অ্যাসেসমেন্ট করা হয় তখন ধরা হয়েছিল সেই অ্যাসেসমেন্টে যে হলদিয়ায় হয়তো আমাদের ফল অত্যন্ত খারাপ হবে ওই বিধানসভা সেগমেন্টটা। কিন্তু হলদিয়াতে দলীয় নেতৃত্ব, প্রার্থীর টিম এবং যারা পর্যবেক্ষক ছিলেন, তারা প্রত্যেকে অত্যন্ত পরিশ্রম করে সমস্ত কর্মী সমর্থকদেরকে একত্রিত করে আমাদের যে ব্যবধান আমরা আশা করেছিলাম তার থেকে অনেক কম মার্জিনে আমাদের ডেফিসিট ছিল। হয়তো 30,000 আশা ছিল যে এতটা ডেফিসিট হবে আমাদের, তার জায়গাতে 5 থেকে 7,000 ডেফিসিট ছিল। সেটাকে আমরা রিকভার করতে পেরেছিলাম। যতটা রিকভার হয়নি ওই 5 থেকে 7,000, সেটা 2026-এর
বিধানসভা নির্বাচনে রিকভার হয়ে যাবে তাপসী মালিকের যোগদানের মাধ্যমে। নিশ্চিতভাবে শুভেন্দু অধিকারী বলেছেন যে তাপসী মালিক একজনও বিজেপির বুথ সভাপতিকে নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেননি, ঠিক কথা, এটাও মনে রাখা দরকার। শুভেন্দু অধিকারী যখন 2020 সালে মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহের হাত থেকে বিজেপির পতাকাটা গ্রহণ করলেন, তখনও কিন্তু তিনি একজনও তৃণমূল কংগ্রেসের বুথ স্তরের কর্মীকে নিয়ে যোগদান করেননি। সেই সময় তার সাথে কারা ছিল? এই তাপসী মালিক, সিপিএম বিধায়ক, তাপসী মণ্ডল সিপিএম বিধায়ক, অশোক দিন্দা তমলুকের সিপিএম বিধায়ক, আমি ক্রিকেটার অশোক দিন্দার কথা বলছি না, তৎকালীন তমলুকের বিধায়ক ছিলেন অশোক দিন্দা। তো এই সমস্ত সিপিএমের এলিমেন্টগুলোকে নিয়ে যোগদান করেছিল। পরবর্তীকালে বনশ্রী মাইতি, তারপরে আপনার ওই সুনীল মণ্ডল, জিতেন তিওয়ারি, এরা পরে যোগদান করে। তারপরে আরও অনেকে গেছেন, রাজীব বন্দ্যোপাধ্যায়, পরবর্তীকালে অনেকে আবার হামাগুড়ি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় ফিরে এসছেন। তুমি না রাখিলে গৃহ আর পাইব কোথায়, কেঁদে কেঁদে কোথা বেড়াবো বলে ফিরে এসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে আশ্রয় দিয়েছেন, ভালো আছেন, তারা তৃণমূল কংগ্রেসের সাথে কমফোর্টেবল ফিল করছেন বলেই আছেন। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে নিশ্চিতভাবে আমাদের শক্তি বৃদ্ধি হয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং আরও একটি বিধানসভা যেখানে আমাদের লিড ছিল না, যেখানে আমাদের বিধায়ক ছিল না, আমরা আত্মবিশ্বাসী যে হলদিয়াতে তৃণমূল কংগ্রেস বিপুল সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হবে। যিনিই প্রার্থী হন, তাপসী মণ্ডল হন বা এবিসিডি যেই হন, মমতা বন্দ্যোপাধ্যায় ছত্রছায়ায় ঘাসের ওপর জোড়াফুল চিহ্ন প্রতীকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং নিশ্চিত করে নির্বাচিত হবেন। দল 2006 সালের যে বিপুল জনসমর্থনের রেকর্ড গড়েছিল সিপিএম আসন সংখ্যা নিরিখে, সেই রেকর্ড ম্লান করে নতুন দৃষ্টান্ত তৈরি করবে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ইতিহাসে দৃষ্টান্ত তৈরি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবেন।